আগের ভিডিওতে তোমাদের যে প্রত্যয়গুলো শিখিয়েছিলাম তদ্ধিত প্রত্যয় আর কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেগুলো নিশ্চয়ই করেছো। তবু আমি উত্তরগুলো বলে দিচ্ছি। দেখো, পৃথা যোগ অন, তাহলে পৃথা যোগ অন কী হবে? এই যে পৃথা যোগ অন, রি স্থানে কী হয়? পার, তাহলে প লিখলাম, থ লিখলাম, আকার র, রেফ হয়ে গেল। অন প্রত্যয় কী পড়ে থাকে? অ পড়ে থাকে, তাহলে পার্থ হয়ে গেল। রঘু যোগ অন, অকার স্থানে কী হয়? র উচ্চারণ করলে অ, আকার, ঘ লিখলাম, হস্য থাকলে কি বলেছিলাম? একটা ব, তাহলে হস্যুর জায়গায় একটা ব। বিনতা যুক্ত ঢক, তাহলে হস্যির স্থানে কী হয়? বয়ে ওই হয়ে যাবে। ত লিখলাম, ঢকে কি হয়? এও, একার আর অন্তস্থ দিয়ে দিলাম। সুমিত্রা যুক্ত অন ছিল, হস্য স্থানে কি হয়? ও, তাহলে সৌ লিখলাম, ময়হস্যি লিখলাম, তৈর ফলা লিখলাম, অনেক কি পড়ে থাকে? শুধুমাত্র অ, তাহলে আকারটা চলে গেল। নর যোগ ফক, ফক প্রত্যয় কি বলেছিলাম? যে আয়ন হয়, তাহলে নর দন্তনা উচ্চারণ করলে কি আসছে? অ, তাহলে দন্তনায় আকার হয়ে গেল, র লিখলাম, আয়ন হয়, তাহলে আকার অন্তস্থ মূর্ধন্য, তাহলে নারায়ণ। বেদ যুক্ত ঠক, একার স্থানে কি হয়? ওই, তাহলে ব লিখলাম, ঠকে কি হয়? ইক, তাহলে হস্যি ক, তাহলে হস্যি ক, তাহলে বৈদিক হয়ে গেল। তাহলে আগের দিনেরটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি শিখব না, ইষ্টন আর ইয়সন, তরক বা তমক একই প্রত্যয়, এই প্রত্যয়গুলো শিখব। এবার আগে জানি যে ইয়সন প্রত্যয় বা ইষ্টন প্রত্যয় জিনিসটা কী, তাহলে কাকে বলে? এটা দুটো বিশেষণ পদের মধ্যেই হয়ে থাকে। তাহলে বিশেষণ পদে দুয়ের মধ্যে যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝায় সেটা হচ্ছে ইয়সন। তার মানে কি, দুয়ের মধ্যে তুলনা বোঝালেই তাকে বলা হয় ইয়সন প্রত্যয়, দুটোর মধ্যে তুলনা বোঝাবে। যেমন কীরকম? দেখো, রাম শ্যামের চেয়ে ছোট, তাহলে দুজনকার মধ্যে তুলনা বোঝাচ্ছে, ওই জন্য হয়ে গেল ইয়সন প্রত্যয়। ইয়সন প্রত্যয়টা এবার তরক, পরে শেখাবো তরক কী করে হয়, আর ইয়সন মানে একটাই জিনিস। তারপরে দেখো, অনেকের মধ্যে সে উৎকর্ষে বোঝো অপকর্ষে বোঝো, সে তুলনা যদি বোঝায় তখন হয় ইষ্টন প্রত্যয় বা তমক প্রত্যয়। যেমন কি, যদি বলি যে ক্লাসের মধ্যে সব থেকে ভালো প্রিয়ম, তার মানে কি, যে অনেকগুলো এক জাতীয় জিনিস, দেখো ছেলেগুলো ভালো, আমি নির্ধারণ করলাম কি একটাকে বেছে নিলাম যে প্রিয়ম ভালো, তার মানে তার উৎকর্ষটা বোঝালাম, সেজন্য হয়ে গেল ইষ্টন প্রত্যয়। এবার আজকে আমরা শিখব ইয়সনটা, আগে শিখে নিই। ইয়সন প্রত্যয় কী পড়ে থাকে না, ইয়সটা পড়ে থাকে। এই শব্দরূপে কি হয়? স্ত্রীলিঙ্গে হয় নদী শব্দরূপের মতো, আর পুংলিঙ্গ হয় ওই লঘিয়স শব্দরূপের মতো। এবার এই শব্দটা থাকে, শব্দটার কি রূপ হয় আমি এখানে লিখে রেখেছি। দেখো, প্রিয় প্র, বহুল বংহ, দীর্ঘ দ্রাঘ, উরু বড়, গুরু গড়, অন্তিক নেদ, দূর দব, স্থূল স্থব, লঘু লঘ, ক্ষুদ্র খোদ, হ্রস্ব হ্রস, যুবন কন, অল্প, অল্পও হয় আবার কনও হয়, বহুতে হয় ভূ, বৃদ্ধতে হয় বর্ষ বা জিয়া। হলো, এইগুলো হচ্ছে রূপ। যখন আমি শেখাবো তখন তোমরা বুঝতে পেরে যাবে। দেখো, আমি যদি বলি লঘু যুক্ত ইয়সন, দেখো লঘুর কি হয় রূপটা? দেখো এখানে আছে লঘ, তাহলে ল লিখলাম, ঘ লিখলাম। ইয়সনে কি পড়ে থাকে? দেখো উনটা চলে যাচ্ছে, কি পড়ে থাকছে? ইয়স, তাহলে দীর্ঘি অন্তস্থ দন্তস্বয় হসন্ত দিয়ে দিলাম। ঠিক এইরকমই দেখো না, আমি যদি আবার করি দীর্ঘ যুক্ত ইয়সন, তাহলে কি হবে? দীর্ঘতে কি হয়? দ্রাঘ, তাহলে দ্রাঘটা লিখে নিলাম। ইয়সনে কি পড়ে থাকে? ইয়স, তাহলে দীর্ঘই অন্তস্থ দন্তস্বয়ে হ্রসন্ত হলো, তাহলে দ্রাঘিয়স হয়ে গেল।
সেরকম যদি বলি স্থূল যুক্ত ইয়সন, তাহলে কি হবে? স্থূলতে কি হয়? স্থব, স্থবটা লিখে নিলাম। এবার কি পড়ে থাকে? ইয়স, দীর্ঘি অন্তস্তয়, অন্তস্থ দন্তস্বয় হসন্ত, তাহলে স্থবিয়স হয়ে গেল। এটা তো হয়েই গেল। এবার যখন দেখবে এটাকে, এই যে পুংলিঙ্গ থাকে, কিছুই নেই, করা আছে, লঘু ইয়স না করে থাকলো লঘিয়ান। তাহলে আমি কি করব? লঘিয়ান করা থাকলে কিছুই করব না। এটা আমি কি বলেছিলাম? লঘিয়স শব্দরূপের মতো। লঘিয়স শব্দরূপে প্রথম আর এক বচন আছে লঘিয়ান। তাহলে লঘিয়সটা আগে কী করে করতে হয়? তাহলে লঘু আছে নিশ্চয়ই। তাহলে কি করলাম? ইয়সুন, লঘিয়ন কোথায় আছে? এটা পুংলিঙ্গে আছে। তাহলে পুংলিঙ্গে প্রথম আর এক বচন। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার যদি বলি লঘি ওসি, গড়ি ওসি, যদি এরকম বলি তাহলে কি হবে? দেখো এখানে যদি দিই লঘি ওসি, তাহলে কি হবে? তাহলে স্ত্রীলিঙ্গ হয়ে গেল। এখানে কি করলাম? লঘু, তাহলে কি থাকলো? ইয়সুন প্রত্যয়, নিশ্চয়ই আমরা জানি। তাহলে এটা কি হয়েছে? স্ত্রীলিঙ্গে দেখো লঘি ওসি, নদী শব্দের মতো। নদী শব্দের প্রথম আর এক বচনে নদী আছে, ওই জন্য এটা হয়ে গেল স্ত্রীলিঙ্গে প্রথম আর এক বচন। হলো? হয়ে গেল। এবার আমি বলি যে কী করে তরপ আবার কী জিনিস? এটাই আবার তরপ, ইয়সনটাই। ধরো তোমার মনে নেই ইয়সনটা কিছুই, হঠাৎ করে দিয়ে দিল লঘু যুক্ত ইয়সন, অপশানে কী দিয়ে দিল? এটা দিল না, অন্য এই তরপ দিয়ে দিল। দুটোই কিন্তু এক, মানে একই রূপ। একজনকার দুটো করে রূপ থাকে না, ঠিক এই রকম। স্কুলে একরকম, বাড়িতে একরকম, ঠিক ওই রকম। দেখো এখানে দিয়ে দিলাম লঘু যুক্ত তরপ। আগে বলে রাখি, এই যে তরপ আছে না, তরপে কি পড়ে থাকে? তর। এটা সব থেকে সোজা। লঘুটা লিখে রাখলাম, এখানে কোনো রূপের প্রয়োজন হয় না, শুদ্ধ কি করে দিলাম, দেখো কি পড়ে রইল? তর। হলো? লঘুতর হয়ে গেল। যদি বিসর্গ থাকে তখন বুঝে যাবো নরের মতো। লঘুতর কীরকম হয়ে গেল না, প্রথম আর এক বচন। তাহলে এটুকু বোঝা গেল। এবার দেখো আমি ইষ্ঠনে করছি। তাহলে অনেকের মধ্যে তুলনা বোঝাতে কি হয় বললাম? ইষ্ঠন। ইষ্ঠনে কি পড়ে থাকে? ইষ্ঠ। তাহলে স্ত্রীলিঙ্গ কোন শব্দের মতো হবে? লতা শব্দের মতো। পুংলিঙ্গ নর শব্দের মতো। এগুলো নিশ্চয়ই 11-এ তোমরা পড়েছো, শব্দরূপগুলো মনে আছে। মনে না থাকলে আর একবার দেখে নেবে। দেখো আমি তোমাদের দেখাচ্ছি। উরু যুক্ত ইষ্ঠন। দেখো তো উরুতে কি আছে? বর। বর লিখে দিলাম। ইষ্ঠনে কি থাকে? ইষ্ঠ। ইষ্ঠ পড়ে থাকে, এই যে নটা চলে যায়, তাহলে রস্বই মূর্ধন্যস্বই, এটা রস্বই দিলাম, মূর্ধন্যস্বই, বরিষ্ঠ হয়ে গেল। তাহলে বোঝা গেল। এইবার যদি তোমাকে দেখো এই বরিষ্ঠটাকে ব রয় হস্যি মূর্ধন্যস্বইতে বিসর্গ দিয়ে দিল। বরিষ্ঠ তো ভাঙতে জানি, তাহলে আমি কী লিখলাম? উরু। বর কোথায় হয় আমি জানি, উরু যুক্ত ইষ্ঠন। ইষ্ঠন, তাহলে এটা হচ্ছে পুংলিঙ্গ আছে, নর শব্দের মতো হয়। নর শব্দের প্রথম আর এক বচনে নর, তাহলে বরিষ্ঠ। তাহলে লিখব পুংলিঙ্গে প্রথম আর এক বচন। হলো? এইবার যদি দেওয়া হয়, ধরো আরেকটা আমি দিচ্ছি, যদি ক্ষুদ্র দিই, ক্ষুদ্রযুক্ত ইষ্ঠন, অন্যরকম করে ভাঙতে দিই, স্ত্রীলিঙ্গে প্রথম আর এক বচন যদি দিই, কেমন? এক বচন যদি দিই, তাহলে ক্ষুদ্রযুক্ত ইয়সন কী হয়? ক্ষুদ্রতে দেখো খোদ হয়। খোদটা আগে লিখে নিই। কী থাকে ইষ্ঠনে? ক্ষধিষ্ঠ হয়ে গেল। স্ত্রীলিঙ্গ বলেছি মানে কী হয়ে যাবে?
আকার করে দিলাম। তাহলে লতা শব্দের মধ্যে হয়, লতা শব্দের প্রথম আর এক বচনে লতাই আছে, কোনো বিসর্গ নেই, তাহলে খদিষ্ঠা হয়ে গেল। এইবার বলি তমপ জিনিসটাকে ইষ্ঠনের তরফজা, ইষ্ঠনজা তমপতায়, আবার ইয়সুঞ্জা তরফতায়, তাহলে তমপ, তমপ প্রত্যয় কী পড়ে থাকে? তম। এখানে যদি দিই গুরু যোগ তমপ, তাহলে কি হয়ে যাবে? গুরু শব্দটা লিখে দেবো, কোনো পার্থক্য হবে না, কি পড়ে থাকে? তম করে দিলাম। এটুকু বোঝা গেল? এটাই হচ্ছে ইষ্ঠন প্রত্যয়, তম প্রত্যয় একই, এটা ইয়সুন আর ইয়স প্রত্যয়। যদি এরকম তোমাদের কোনো উদাহরণ দিয়ে দেয়, দেখো দুটোর মধ্যে তুলনা বোঝাতে, অয়ম হলো, অয়ম অনয় অতিশয়ন তোমাকে ক্ষুদ্র করে দিই, ক্ষুদ্রই করে দিই, তাহলে কি হবে? অনয় বোঝাচ্ছে, তাহলে আমার কি দুটোর মধ্যে তুলনা বোঝাচ্ছে। দুটোর মধ্যে তুলনা বোঝালে আমি কি বলেছি? ইয়সুন হয়, তাহলে ক্ষুদ্র যুক্ত ইয়সুন, এই ক্ষুদ্র যুক্ত ইয়সুন করলে কি হয় বলো? কি হবে? খদিয়স, ক্ষুদ্রতে কি হয়? খোদ হয় বলেছিলাম। তাহলে এখানে লিখে দিলাম, ইয়স যোগ করে দিলাম, হলো? এবার তোমার ধরো এটা মনে নেই, তুমি কি করবে? সেই পদ্ধতি, তরফ প্রত্যয় করে দেবো, ক্ষুদ্র শব্দটা লিখে দেবো, যেহেতু ক্ষুদ্র বলেছে, দিয়ে একটা তর যোগ করে দেবো, তাহলেই ঝামেলা মিটে যাবে। যদি বলে এটাকে অনয় না বলে এসাম বলে দেয়, এসাম বা এসু বহু বচন, মানে অনেকের মধ্যে তুলনা বোঝাবে, তখন কি হয়ে যাবে? এটা তখন এটা ক্ষুদ্রতর না হয়ে গিয়ে কী হয়ে যাবে? তাহলে ইষ্ঠন হয়ে যাবে। তাহলে ক্ষুদ্র যুক্ত ইষ্ঠন কী হয়? খদিষ্ঠ হলো। আর যদি না পারি, ক্ষুদ্র শব্দটা লিখবো, এর সঙ্গে তম যোগ করে দেবো, ক্ষুদ্রতম। এটুকু বোঝা গেল? তাহলে একটু কিছু হোমওয়ার্ক দিই, তাহলে দেখো আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে করবে। যদি না পারো, আমি আবারও বলছি, আমি বলে দেব। দেখো, স্থবিয়স, অল্পিয়স, নেদিষ্ঠ, খদিয়স, প্রিয়যুক্ত তরফ, ক্ষুদ্রযুক্ত তমপ, বহুযুক্ত ইয়সুন, উরুযুক্ত ইষ্ঠন, দুযুক্ত তরফ, এই কটা অবশ্যই করবে, দেখবে তোমরা পারবে। আর যদি আরও অনেক রূপ থাকো, বই দেখবে, বইতে অনেক রূপগুলো আছে, আশা করি তোমরা পারছো বা পারবে। ঠিক আছে, আজকে এইটুকু।